মমতা দিদি যে দুঃসময়ে আমাকে সহায় করেছে, আই ক্যানট ফরগেট ইট। আই উইল বি দেয়ার উইথ মমতা দিদি অ্যান্ড আই ফিল মমতা দিদি ইজ তৃণমূল, তৃণমূল ইজ মমতা দিদি। চেয়ারম্যানকে হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না। আর আমি খুবই বিশ্বাসী, আত্মবিশ্বাসী যে 29-এ মমতা দিদির গ্র্যান্ড কামব্যাক হবে। আসামে যদি আমরা দলটাকে ভালো করে ধরে রাখতে পারি, যদি ওয়ার্ক করতে পারি, 29-এর নির্বাচনে আমরা অন্তত একজন এমপি পাবো। নমস্কার, এনকেটিভি বাংলার পর্দায় রয়েছি আমি শুভেন্দু। বাংলায় 2026-এ বিধানসভা নির্বাচন, একেবারে নাটকীয় পরিস্থিতি আমরা দেখেছিলাম, নাটকীয় জয় বিজেপির। কিন্তু সেই মুহূর্তে আমরা যে পরিস্থিতি, যে নাটকীয় মুহূর্ত দেখেছিলাম, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে রাজনীতির ময়দানে যে নাটক আমরা দেখছি, প্রতিনিয়ত যে ছবি আমরা দেখছি, তা কিন্তু একেবারে কম নাটকীয় নয়। আজ যখন আমরা এই সাক্ষাৎকার রেকর্ড করছি 15ই জুলাই, ইতিমধ্যেই মদন মিত্র, তৃণমূলের অন্যতম একেবারে লড়াকু নেতা, বরিষ্ঠ নেতা, তিনিও ঋতব্রত শিবিরে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে। একদিকে যেমন বাংলার পরিস্থিতি, ঠিক তেমন বাংলার প্রতিবেশী রাজ্য আসামে কি পরিস্থিতি, এই 2026-এর এই নির্বাচন, এবং সেই নির্বাচনেই তৃণমূল আসামে খাতা খুললেন। এবং খাতা খুলল না শুধু, বিপুল একেবারে মার্জিনে জিতেছেন। এবং কতটা দলের প্রতিভা বা কতটা দলের রীতিমতো অবদান রয়েছে বা কতটা নিজের অবদান রয়েছে, সে বিষয়টা বিতর্কিত, পরে আসবো আমরা সেই বিষয়ে। তবে মন্দিয়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে আসামে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক শেরমান আলী আমাদের সঙ্গে রয়েছেন। শেরমান সাহেব, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলা জুড়ে, এবং আজকে যেমনটা একটু আগেই বলছিলাম, মদন মিত্র ইতিমধ্যেই তিনিও জয়েন করেছেন ঋতব্রত শিবিরে। আপনি এখন কোথায় আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন নাকি বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছেন? প্রথম কথা হলো যে বিগত নির্বাচনে, বিধানসভার নির্বাচনে শুধুমাত্র 2 ঘন্টার নোটিশে মমতা দিদি আমাকে টিকিট দিয়েছিলেন। শুধু টিকিট দেওয়াই নয়, যে 14 দিন ক্যাম্পেনিংয়ের সময় তিনি আমার পছন্দ মতো স্টার ক্যাম্পেইনার দিয়েছিলেন, ব্যানার, পোস্টার পর্যাপ্ত, এমনকি 40 লাখ টাকাও দিয়েছিলেন। তো অতএব আমি আমার এই বিজয়ের জন্য প্রথমেই নেত্রী মমতা দিদিকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি তিনার এই সহৃদয়তা আমার প্রতি জীবনে কখনোও ভুলবো না। যতদিন মমতা দিদি আছে, আমি মমতা দিদির সাথেই আছি। এই যে বিদ্রোহী গোষ্ঠী, একের পর এক তৃণমূলের বরিষ্ঠ নেতা, আমরা যদি দেখি ফিরহাদ হাকিম, অরূপ রায় এবং আজ মদন মিত্র, একের পর এক বরিষ্ঠ নেতা যারা একদম প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারা আজকে যোগদান করেছেন, বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। এবং সংখ্যার দিক থেকে দেখতে গেলেও তাদের কাছে প্রচুর সংখ্যায় বিধায়ক রয়েছেন। এমনকি সাংসদদেরও একটা বিশাল ফ্র্যাকশন ইতিমধ্যে এনসিপিআইতে জয়েন করেছে। আপনার কাছে কি অফার এসেছিল? অফার এখনও আসেনি, কিন্তু আসবে বলে আমি শুনতে পেরেছি। কিন্তু আজকেই আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, ঋতব্রত গ্রুপকে অনুগ্রহ করে আমাকে এই অফার দেবেন না। আমি মমতা দিদির সাথেই থাকবো। মানে এই সিদ্ধান্ত কি আপনার পাকাপোক্ত নাকি পরে বিবেচনা করে দেখতে? শেরমান কোনোদিন নিজের আদর্শ স্থিতি থেকে কোনোদিন পাল্টায়নি, আদর্শ স্থিতিকে কোনোদিন পাল্টায়নি। শেরমানকে হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না। শেরমান জেলে 2 মাস 5 দিন থেকে এসেছে, জেল দেখেও ভয় করি না আমি। অতএব আমি শুনি আমার বিবেকের কথা। মমতা দিদি যে দুঃসময়ে আমাকে সহায় করেছে, আই ক্যানট ফরগেট ইট। আই উইল বি দেয়ার উইথ মমতা দিদি অ্যান্ড আই ফিল মমতা দিদি ইজ তৃণমূল, তৃণমূল ইজ মমতা দিদি। আজকে বেঙ্গলের যে পরিবেশ, সাংঘাতিক টেরোরাইজিং করা হচ্ছে। কাউকে জেল, ইডির ভয়ে তাদেরকে ঋতব্রত গ্রুপ নিয়েছে, কাউকে হয়তো টাকা পয়সা আর এমনকি জেট পর্যন্ত অফার দেওয়া হচ্ছে। আর বিশেষ করে তারা টেরোরাইজড হয়েছে। সাংঘাতিক আপনার বিভীষিকাময় সন্ত্রাস চলছে, রাজনৈতিক সন্ত্রাস, যেটা হওয়ার কথা থাকে না। আমরাও তো বিরোধীতে আছি 20 বছর। এই এই সন্ত্রাসবাদ, রাজনৈতিক সন্ত্রাসবাদ বেঙ্গলে যা আজকে চলছে, অভূতপূর্ব। আর আমি ভাবি যে এখন যদিও লোকগুলো চলে যাচ্ছে,
কিন্তু সাধারণ মানুষ কিন্তু আগের চেয়ে আরও বেশি মমতা দিদির প্রতি আসক্ত হয়ে গেছে তাদের এই রাজনৈতিক সন্ত্রাসবাদ দেখে। আর আমি খুবই বিশ্বাসী, আত্মবিশ্বাসী যে 29-এ মমতা দিদির গ্র্যান্ড কামব্যাক হবে। সে তো সময় বলবে শেরমান সাহেব, তবে তার পাশাপাশি সামনে 21শে জুলাই এবং সব শিবির থেকে আয়োজন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবির যেমন আয়োজনে রেখেছে, তেমন ঋতব্রত শিবির তারাও 21শে জুলাই পালন করবে। আপনার তরফ থেকে আপনাকে এখনো কারা অ্যাপ্রোচ করেছে? আমাকে নিশ্চিতভাবে মমতা দিদি গ্রুপ অ্যাপ্রোচ করেছে এবং আমি ডাকছে এবং আমি যাব। 21শে জুলাই মমতা দিদির শিবিরে আমি থাকব। আচ্ছা, বাংলায় যেই টালমাটাল পরিস্থিতি, একেবারে প্রতীক নিয়েও রীতিমতো বিতর্ক, তৃণমূলের ফান্ড নিয়েও বিতর্ক, পার্টি অফিসও দখল হয়ে গিয়েছে, এই যে একেবারে টালমাটাল পরিস্থিতি, বিধায়ক থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে ছিন্ন ভিন্ন। আসামে একেবারে নতুন প্রবেশ করেছে আসামের রাজনীতিতে, তৃণমূল এই নতুন এসছে। সংগঠন কতটা চাঙ্গা, কতটা শক্তপোক্ত আপনি ভালো বলতে পারবেন, কিন্তু বাংলার এই ছবি দেখে আসামে কি কোথাও প্রভাব পড়ছে? আসামে কোনো প্রভাব পড়েনি আজ পর্যন্ত। তৃণমূলের সংগঠন নাই বললেই বলা চলে, কিন্তু আমি ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখছি। আসামে যদি আমরা দলটাকে ভালো করে ধরে রাখতে পারি, যদি ওয়ার্ক করতে পারি, 29-এর নির্বাচনে আমরা অন্তত একজন এমপি পাবো এবং 31-এর নির্বাচনে আমরা 15 থেকে 20টি বিধায়ক পাবো। অর্থাৎ আপনি ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। 100%, 100%। আচ্ছা, সব মিলিয়ে এই যে পরিস্থিতি, মানে কি মনে হচ্ছে কেন যাচ্ছেন তারা এরকম ভাবে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে? বা আচ্ছা, আপনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দলের এই ক্রুশিয়াল সময়েও রয়েওছেন, নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত, কি বলছেন তারা, কি পরিস্থিতি? তিনাদের সাথে কন্টিনিউ আছে, আমি টাচে আছি, যোগাযোগ হচ্ছে, আর আমি যাচ্ছি কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে একাধিক অভিযোগ রয়েছে, এবং যে সময় একটা নির্বাচন ছিল সেই সময় আইপ্যাক তো একেবারে অ্যাক্টিভ ছিলই, তো যে ধরনের অভিযোগগুলি বিদ্রোহী শিবির বর্তমানে করছে, সেই ধরনের আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার কি কখনো মনে হয়েছে? না, আমি তো দেখুন তৃণমূলে যোগদান করে বিধায়কও হয়েছি, আজ পর্যন্ত আমার শীর্ষ নেতৃত্বের সাথে ফিজিক্যালি দেখাও হয়নি। অতএব এই অভিযোগ প্রতি অভিযোগ আমি ভালো করে বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে যেভাবে অন্যান্য এমএলএকে এমপিকে ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, ধন সম্পদের লোভ দেখিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে, একই ধরনের অভিষেককেও টেরোরাইজ করার চেষ্টা করা হচ্ছে। এই মমতা দিদির এই ফ্যাকশনটাকে টোটালি সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। কিন্তু আমি অবশ্যই অভিষেক ব্যানার্জির এই ক্রিটিক্যাল মুহূর্তে তিনার সৎ সাহস দেখে আমি অত্যন্ত অভিভূত। হি ইজ এ গ্রেট লিডার। শেরমান সাহেব, এখানে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেই আসবো, যে এবং দলের প্রসঙ্গেও আসবো। দলের একাধিক নেতা, একাধিক বিধায়ক ও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। জমি দুর্নীতি থেকে শুরু করে শিক্ষায় দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এমনকি জমি অধিগ্রহণ, আহ, কি মানে বিভিন্ন ক্ষেত্রে কার্যত নতুন নতুন প্রতিদিন যাচ্ছে এবং নতুন নতুন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এবং বর্তমানে যারা বিদ্রোহী শিবিরে যারা দল ত্যাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ত্যাগ করেছেন, তারা আরও নতুন নতুন তথ্য আপডেট দিচ্ছেন। তো সেক্ষেত্রে গিয়ে এখন কোথাও গিয়ে দাঁড়িয়ে অনুশোচনা হয় না যে কেন এই দুর্নীতিগ্রস্ত দলে আসলাম? বা আপনার কি কখনো মনে হয়েছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত? আপনার পার্সোনাল অ্যানালাইসিস। আই ডোন্ট থিঙ্ক অ্যাট অল। যদি এতই দুর্নীতিগ্রস্ত হতো তাহলে 15 বছর একটানা তো রাজনীতিতে থাকতে পারতো না। তা একটানা খালি 15 বছরই নয়, বেঙ্গলে 15 বছর, তার আগেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এমপি অনেকবার আছেন। যদি যে মানুষটি মমতা দিদি, সে যদি দুর্নীতিগ্রস্ত হতোই তাহলে বাংলার মানুষ একটানা এত বছর যাবৎ তাকে কেন সাপোর্ট করবে? আর এসব বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে বলে আমার একটা ভাব, এটা হতে পারে না। আর দ্বিতীয়ত দেখুন, আপনি যখন একটা চার্জে থাকবেন, মানুষ টু ইয়ার ইজ হিউম্যান, কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু যেভাবে বলা হচ্ছে সেটা নয়। আর আজকে ধরে নিন শুভেন্দু অধিকারী আজকে চিফ মিনিস্টার, মাত্র 2 মাস হয়েছে। কালকে শুভেন্দু অধিকারীর সরকার পাল্টে যায়, এই 2 মাসের মধ্যেই ওদের এমএলএ এমপিকে হাজারটা অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে। পাওয়ার ম্যাটার্স।
শেরমান সাহেব, এই যে পলিটিক্যাল, আই উড সে পলিটিক্যাল ভ্যাকিউম কাইন্ড অফ, কারণ বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, কেন্দ্রে বিরোধী শিবির বা বিরোধী গোষ্ঠীকে কার্যত একেবারে নিষ্ক্রিয় করে দেওয়ার একটা প্রবণতা চলছে, এমনটা অভিযোগ ওঠে। বিরোধী শিবির থেকে অভিযোগ আসে, এবং বাংলাতে আমরা দেখতে পাচ্ছি শক্তপোক্ত বিরোধী নেই বর্তমানে, এবং যারা রয়েছে তারাও খুবই নগণ্য, এবং সেক্ষেত্রে আসামেও কিন্তু বিরোধী শিবিরের মধ্যে সেই মেলবন্ধনের কোথাও একটা অভাব দেখা যায়। এই যে পলিটিক্যাল ভ্যাকিউমটা, এটা গণতন্ত্রের জন্য কতটা ভালো পরিস্থিতি? এটা মোটেও সুখকর নয়। গণতন্ত্র মজবুত হয়ে থাকার জন্য শক্তিশালী বিরোধী থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো যে আমরা আদর্শ, নীতি সব পুড়িয়ে খেয়েছি নাকি? এই যে এমএলএগুলো চলে যাচ্ছে রাতের ভিতরে, তারা তো এতদিন মমতা দিদিরও বন্দনা করছিল। এতদিন মমতা দিদির খারাপ সাইডগুলো দেখতে পেলে না তারা। তারা, আমি ভাবি, এখন মমতা দিদিকে মিশা অভিযোগ দিয়ে তারা তাদের এই দুষ্ট চরিত্রকে আহ, যথাযোগ্য তারা ন্যায় প্রদান করতে চেয়েছে। তারা, আমি ভাবি, যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে। একটি হলো, হতে পারে তারা কোনো হয়তো দুর্নীতিতে লিপ্ত ছিল তাই জেলে যাওয়ার ভয়ে যাচ্ছে, কেউ হয়তো বিভিন্ন ধরনের হাইরানির ভয়ে যাচ্ছে, এবং কেউ হয়তো যে এই দলে চলে গেলে এখন আমরা বেশ পাওয়ারে থাকলে যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধা আমরা পাবো, এইসব কারণে যাচ্ছে। ইট ইজ নট দ্যাট মমতা দিদি ডিড so much of blunder that all the MLAs and MPs are leaving. It is not like that. যদি তোমরা আমাদের সেই এমএলএ এমপিদের প্রতি আমার প্রশ্ন যে ভাই, মমতা দিদি যদি এতই খারাপ, কেন তৃণমূলের ছবিতে তোমরা ইলেকশন খেলছিলে? আগেই যেটা যাওয়া উচিত ছিল। নীতি আদর্শ বলে কিচ্ছু নাই নাকি তোমাদের ভাই? আর এত ভয় জেলে যাওয়ার প্রতি, মরতে তো হবেই একদিন। আমিও এখানে বিধায়ক আছি 20 বছর, 16 বছর হয়ে গেল বিরোধী এমএলএ, 2 মাস 5 দিন জেলও কেটেছি, বাট আই ডোন্ট কেয়ার। কে কি করবে রে ভাই, আমি যদি শুদ্ধ রাস্তায় থাকি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শেরমান সাহেব। আমাদের সঙ্গে ছিলেন শেরমান আলী, মন্দিয়া থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে তিনি এবার বিধায়ক হয়েছেন, আসামে তৃণমূলে খাতা খুলেছেন, এবং তিনি বললেন দলত্যাগ থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে তিনি কথা বললেন। এনকেটিভি বাংলায় ক্যামেরায় দীপের সঙ্গে ছিলাম আমি, শুভেন্দু।